পুলিশ হেফাজতে দোষ স্বীকার করলে তা প্রমাণযোগ্য নয়, তবে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় তখন কিন্তু সেটা অবশ্যই গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সাক্ষ্য আইনের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে। আজ আলোচনা করব সাক্ষ্য আইনের 1872-এর সেকশন 24 থেকে 30 পর্যন্ত। এই ধারাগুলো মূলত কনফেশন বা দোষ স্বীকারোক্তি সম্পর্কিত, কখন এগুলো গ্রহণযোগ্য কখন নয় এবং কিভাবে আদালত এগুলো বিবেচনা করে সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক। সেকশন 24-এ আমরা যদি দেখি স্বেচ্ছা স্বীকারোক্তি বাধ্যতামূলক। কনফেশন হতে হবে স্বেচ্ছায় দেওয়া। আসলে যদি কোনো প্রলোভন, ভয় দেখানো বা প্রতিশ্রুতি দিয়ে আদায় করা হয় সেই কনফেশন, তা কিন্তু গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত তখন হয়তো সুবিধা পাওয়ার আশায় বা ক্ষতি এড়াতে ভুলভাবে এই বিষয়টা স্বীকার করেছে। কনফেশন সবসময় নিজের অপরাধ স্বীকার করতে হবে, অন্য কারো জন্য নয়। আসলে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, যেটাকে আমরা বলি, কেবল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারো কাছে দেওয়া হলে আদালত সাধারণত গ্রহণ করে না। আরেকটি বিষয় সেকশন 25-এ আমরা দেখি যে পুলিশের কাছে স্বীকারোক্তি। কোনো অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ অফিসারের কাছে দোষ স্বীকার করে তা আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ পুলিশের হেফাজতে প্রভাব বা ভয় থাকতে পারে। সেকশন 26, পুলিশের হেফাজতে ম্যাজিস্ট্রেট ছাড়া স্বীকারোক্তি যদি দেওয়া হয় সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বলা আছে। পুলিশ হেফাজতে দোষ স্বীকার করলে তা প্রমাণযোগ্য নয়, তবে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় তখন কিন্তু সেটা অবশ্যই গ্রহণযোগ্য। সেকশন 27, তথ্যের ভিত্তিতে উদ্ধার। ধারা 25 এবং 26 অনুযায়ী পুলিশকে দেওয়া কনফেশন গ্রহণযোগ্য নয়, কিন্তু সেই কনফেশন থেকে যদি কোনো আলামত উদ্ধার হয় ততটুকু অংশ প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। সেই বিষয়টি কিন্তু আমরা স্পষ্ট এখান থেকে জেনে নিতে পারলাম। প্রিয় দর্শক, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি যে আসামি যদি বলে যে আমি ছুরি লুকিয়ে রেখেছি, পুলিশ সেই ছুরি উদ্ধার করে, এরকম বিষয়টা। আর সেকশন 28-এর যে বিষয়টা প্রিয় দর্শক, এখানে ভয় বা প্রতিশ্রুতি দূর হলে যদি বিচারক মনে করেন ভয় বা প্রলোভন সম্পূর্ণভাবে দূর হয়েছে তখন সেই কনফেশন গ্রহণযোগ্য হতে পারে। সেকশন 29-এ আমরা যেটা দেখি প্রিয় দর্শক, গোপনীয়তা বা অন্য পরিস্থিতিতে যদি স্বীকারোক্তি নেওয়া হয় সে সম্পর্কের ব্যাপারটা, তাহলে কনফেশন বাতিল হবে না যদি গোপন রাখার প্রতিশ্রুতিতে দেওয়া হয় সেটা, আর প্রতারণা করে আদায় হয়, আর মাতাল অবস্থায় হয়, অথবা সতর্ক না করেও আদায় হয়। এখানে এভিডেন্স অ্যাক্ট সেকশন 29 এবং সিআরপিসির 164 ধারার মধ্যে কিছু মতবিরোধ দেখা যায় আসলে। যদিও সেকশন 30-তে আমরা দেখি এভিডেন্স অ্যাক্টের যে সহ আসামির স্বীকারোক্তি সম্পর্কে বলা হয়েছে। সাধারণভাবে সহ আসামির স্বীকারোক্তি অন্য আসামির বিরুদ্ধে এটা কিন্তু কখনো প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় না, কিন্তু যদি একই মামলায় সবাই বিচারাধীন থাকে এবং একজন স্বীকার করে যেখানে অন্যদের জড়িত করে এবং তা প্রমাণিত হয়, আদালত সেটা ব্যবহার করতে পারে। এই ধরনের একটা কেস রয়েছে প্রিয় দর্শক, এটা স্টেট ভার্সাস এমডি টুফায়েল আহমেদ। এই কেসে কেবল স্বেচ্ছামূলক সত্য ও সঠিকভাবে নেওয়া কনফেশনের ভিত্তিতে কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, এখানে দেখানো হয় যে আইন মেনে কনফেশন দিলে এবং সেটি একাই দোষ প্রমাণের জন্য যথেষ্ট হতে পারে। কনফেশন অবশ্যই হতে হবে স্বেচ্ছায় এবং প্রভাবমুক্ত ও সঠিক পদ্ধতিতে। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় না বললেই নয়, পুলিশের কাছে দেয়া যে কনফেশন সাধারণত এটি কিন্তু গ্রহণযোগ্য নয়, আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ও তথ্যভিত্তিক উদ্ধার ব্যতিক্রম তৈরি করে অনেক সময়। সেই ক্ষেত্রে সহ আসামির স্বীকারোক্তি কেবল বিশেষ শর্তে অন্যদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, ব্যবহারযোগ্য। তো প্রিয় দর্শক, এখানে আজকের এই আলোচনায় আমরা যেটা দেখলাম যে কনফেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এছাড়াও পরবর্তীতে আমরা আরও ডিটেলে যাব। তো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জন যারা আছেন, আপনাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।